আমরা বিভিন্ন গোষ্ঠী নিয়ে কথা বলেছি, বিভিন্ন আমি নিজেও একটা অনেক বছর আমি জড়িত ছিলাম। আমার নিজের একটি সংগঠন ছিল এবং যারা আমরা বরিশালের বিভিন্ন পাড়ার সে বিভিন্ন আমরা কাজ করেছি বিভিন্ন সময়। সেখানে মাত্রা সম্পর্কে নিয়ে আমার একটু নতুনত্ব আছে। ওরা যখন আমাকে বলতে গেল তখন বললাম এই নামটা আমি আগে আমার কাছে ভালো পরিচিত না। আমি ওকে বারবারই বলছিলাম ওটা অনেক ব্রিটিশ সম্প্রদায়। ও বলছে না আসলে এটা পেশাগত কারণে এটা পার্থক্যটা ব্রিটিশ সম্প্রদায়ের কাজ একটা, এই মাত্রা সম্প্রদায় তারা মাছ ধরে। মাছ হচ্ছে তাদের জীবিকা প্রধান আয় বা উপায়। যাই হোক আমরা ধর্ম বর্ণ আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে সম্প্রদায় যেভাবে বলি না কেন আমরা তার বলে সকলে বলেন আমরা মানুষ, এটি আমাদের সবচেয়ে বড় পরিচয়। হয়তো জীবন জীবিকা বিভিন্ন কারণে আমাদের ভিতরে বিভিন্ন পথ পরিবর্তন হয়ে যায়, এটি সৃষ্টির শ্রেষ্ঠ জীব আমরা মানুষ। এটি আমাদের কষ্ট হয়, আমাদের দুঃখ হয়, আমাদের ক্ষুধা হয়, আমাদের সবাই না খেয়ে থাকলে ক্ষুধা লাগে। আমরা সবাই আগে মানুষ হিসেবে আমরা যেহেতু পৃথিবীতে আসছি আমাদের সবাই একই অধিকার পাওয়ার অধিকার আছে। সবাই আমরা ভালো থাকবো, সবাই আমরা সুস্থ থাকবো, সুস্থ থাকবো। সব অধিকার গুলা মৌলিক অধিকার গুলো একটা মানুষ হিসাবে অন্য সবাই যে সম্প্রদায়ের মানুষ যেভাবে পায় আমারও সেটা পাওয়ার অধিকার আছে। সেটা মাত্র সম্প্রদায় হোক, আমাদের বিদেশ সম্প্রদায় হোক, বা আমাদের যে ভূমিজন, আমাদের জন, এদের সমাজের পিছিয়ে পড়া অনগ্রসর যে গোষ্ঠী সবাইকে নিয়ে আমরা একটা সুন্দর একটা আমরা এই বাংলাদেশকে করতে চাই। যেটা আমাদের ছোট ভাই বলে গেছেন যে উন্নয়নের সুফল শুধু কেন আমরা উন্নয়নের সুফল আমাদের দেশের প্রতিটি মানুষ, প্রতিটি জনগোষ্ঠী। এখানে আপনাদের বিভিন্ন সমস্যার কথা আপনারা বলেছেন। আমি এই মাতা সম্প্রদায়ের একজন বড় বক্তব্য রেখেছেন। এখানে আপনাদের উপস্থিতি কতজন আমি জানি না, কিন্তু আমি শুনেছি যে আমাদের বরিশাল অঞ্চলে টুঙ্গিবাড়িতে আপনাদের বসবাস এবং আপনাদের উপস্থিতি আছে। 200 পরিবারের মতো আপনারা এখানে আছেন। আর বরিশালের বরগুনাতে আমাদের রাঙামাটি, রাঙামাটিতে এই সম্প্রদায়ের একটা বড় গোষ্ঠী বরগুনাতেও আপনাদের এই সম্প্রদায়ের লোক আছে। আমরা যে অনেকগুলো আপনার জীবনের জন্য বেঁচে থাকার জন্য যে দাবিগুলো আপনারা করেছেন খুবই স্বাভাবিক, খুবই স্বাভাবিক। এবং আপনাদের যেমন পরিবারের কথা বলা হয়েছে জন্মনিবন্ধন, তারপরে মারা গেলে কবরস্থান আপনাদেরকে ভাসিয়ে দেওয়া হয়। আমাদের জীবন যখন বেঁচে আছে সেই বেঁচে থাকার জীবনটা আমাদের স্বস্তি না, সুন্দর না, নিরাপত্তা না, তাই না? নৌকায় বসে মেয়েরা গোসল করছে, নৌকায় বসে মেয়েরা কাপড় পাল্টাচ্ছে, এটা তো তার জন্য নিরাপদ না, এটা তার জন্য স্বস্তি না, এটা তার জন্য শান্তি না, এটা অস্বস্তি জীবন। সুতরাং আমরা এই যে ভাবি এখানে বসে কথা বলতেছিলাম এই পেশার ভিতরে থাকতে হবে কেন? আমাদের জীবন যাত্রার জন্য কি আমরা পেশা পরিবর্তন করতে পারি না? অথবা আমরা নদীতে না থেকে কি আমরা পুকুরে আসতে পারি না? আপনারা বলেছেন কবরের জায়গা, আমরা পাগলের যে আপনার ঘর থেকে আপনাদের জীবন চিন্তা এগুলো আপনাদের পরিবর্তন করার সুযোগ আছে কিনা? আপনারা মাছ ধরে জীবন যাপন করছেন, সেই বাংলাদেশে মাছ কি এগুলো আছে? সেই জীবনযাপনের মতো সে জীবিকা আয় করার ব্যবস্থা করা আছে? সে মাছের অভিজ্ঞতা রয়েছে, মাছের মাধ্যমে আপনাদের জীবন জীবিকা কি করে আপনারা চালাবেন? আমি যেমন তাদের সাথে মত বিনিময় করেছি, তাদেরকে বলেছি আপনাদের আদি পেশা, আপনাদের বাপ দাদারা যেই কাজ করেছে সেই কাজ আমাদের আপনাকে করতে হবে, বা আপনার পরবর্তী জেনারেশন আপনার ছেলে মেয়েদের করতে হবে। কেন আপনার ছেলে মেয়েদেরকে আপনি পড়াশোনা করেন, আপনার ছেলে মেয়েদের ভালো স্কুল করেন, তাদের জীবনের পরিবর্তন হোক,
একটা হরিজন সম্প্রদায়ের ছেলে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, পড়াশোনা করে তাদের জীবনের মান পরিবর্তন করুক, তাদের পেশাগত যে সেই ভক্তি যে পেশা সেটা থেকে তারা সরে এসে তারা সামাজিকভাবে নিজেদের অবস্থান পরিবর্তন করুক, এটাও কিন্তু আমাদের দায়িত্ব। অনেকে মনে করে যে কেন ওই পেশা থেকে আমি চলে যাবো, কিন্তু জীবনের পরিবর্তন প্রতিটা গোষ্ঠী প্রতিটা মানুষের থাকা উচিত এবং তার অধিকার। আমি আজকে যেহেতু কথাটা বলি, যদি আপনাদের জন্য কিছু করা যায় সেই চিন্তাটাই আমাদের থাকবে। আপনাদের নিয়ে যারা আজকে যে আমাদের ছোট ছোট অনেক ছোট আমাদের ভাই যারা এই কাজগুলো করছে গ্লোবাল, আমি আপনাদেরকে ধন্যবাদ দিব যে আপনাদের সাথে এশিয়া ফাউন্ডেশন আপনাদের পার্টনার হিসেবে কাজ করছে। এশিয়া ফাউন্ডেশনকে ধন্যবাদ, কারণ সমাজের যে পিছিয়ে পড়া গোষ্ঠী, এটা বলতে গেলে কি যে কি একটা গোষ্ঠী তাদের জন্য আমরা একটা প্রোগ্রাম অথচ ভবিষ্যৎ থেকে আমাদের এই অঞ্চলে বেশি আছে পরিবারখালী ভোলা, এই ছোট্ট অংশটুকু এদেরকে নিয়ে ধরতে আমাদের রাষ্ট্রীয় বিকাশে, কারণ এই বাংলাদেশেরই নাগরিক, সুতরাং তাদেরকেও আমাদের কারণে কারণ দিতে হবে, কারণে কারণ খুঁজে বের করতে হবে। আমাদের সকল পথে সকল মতের সকল সম্প্রদায়ের সকল আমাদের পিছিয়ে পড়া যে ওইখানে মনে লেগেছে তোমার পায়ে, পিছিয়ে পড়া যে গোষ্ঠী, আমরা সবার জন্য কাজ করতে চাই। আমরা ঐক্যবদ্ধভাবে সবাই একসাথে কাজ করে আমরা আমাদের অধিকার ফিরিয়ে আনতে চাই। আমরা বাংলাদেশ থেকে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই। বর্তমান প্রধানমন্ত্রী সব মানুষকে নিয়ে, সব পথের মানুষকে নিয়ে, সবাইকে নিয়ে, সকল ধর্ম সবকিছুর মধ্যে থেকে তিনি কাজ করে যেতে চান সবার জন্য। এখানে কোন ধর্ম, কোন বর্ণ, কোন গোষ্ঠী, কোন বাঙালি, কোন সরকার এই ভিন্নতা উনি দেখতে চাচ্ছেন না। উনি বলেছেন আমরা বাংলাদেশি, সবাই আমরা একসাথে বাংলাদেশটাকে গড়ব, সবাই আমরা যার যার অধিকার থেকে নিজেদের অধিকার আদায় করে বাংলাদেশটাকে আমরা নতুন করে গড়ে তুলব। আজকে আমাদের এখানে বিশেষ অতিথি আছেন আমাদের ঢালানি ব্যবস্থায়, আমি অনেকে বলেছি যদি কাজ শুরু থাকে, আমি বলেছি যদি না খাওয়া করতে আছে, যদি না আপনি গাইবান্ধা মেয়ে অনেক দূর থেকে আমাদের দেশে এসেছেন, বাংলাদেশে বরিশালে আপনি মেহমান, আপনি অতিথি আমাদের, আপনি একদিন চলে যাবেন, যাবেনি, কারণ আপনি এত প্রতিদিনই লিখছেন আমার এত দূর আমি আছি। এই দূর থেকে আমরা বলে রাখবো যে মাতা সম্প্রদায়কে আপনি একটা স্থায়ী ঠিকানা দিয়ে দিয়েছেন, ইতিহাসের অংশ থাকবে। যে গাইবান্ধার একটি বোন এখানে নির্বাহী থানা নির্বাহী অফিসার হিসেবে ছিল, এই সম্প্রদায়ের এই পরিবারগুলোকে উনি ঠিকানার মালিক আল্লাহ রাব্বুল আলামিন, উনি আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন স্থায়ী অস্থায়ী ঠিকানা, বিভিন্ন ঠিকানা আমাদের থাকে। যে স্থায়ী ঠিকানার কথা আপনারা বলেছেন কবরস্থান, সেটাও আমরা দেখবো। আর অস্থায়ী এই পৃথিবীতে যারা থাকবো সেটাও আমরা ঠিকানা আমরা করে দিতে চাই। যেহেতু আজকে আমরা সবাইকে ভালোবাসি এবং আমাদের এই যে ছোট ভাই আমি তোমাদেরকে আশা করছি এই সম্প্রদায়ের জন্য পাশাপাশি এই যে আমাদের বিদেশ সম্প্রদায় গোষ্ঠী এসব মানুষের আপনারা কাজ করছেন, আপনাদের কাজের ভিতর থেকেই আপনারা আমাদের এই সমস্ত যারা আছে বিষয় ভালো করছে তাদেরকে আপনারা আরেকটু কাজ করবেন, আমরা আরেকটু খেয়াল রাখবেন, আপনাদের নজরদারিতে রাখবেন, আপনাদের সাহায্য তাদের থেকে বাড়িয়ে দেবেন। আমার সিটি কর্পোরেশনে আমি নিজেই এই পরিবারের সদস্য, আমি হিসেবে নিজেকে বেশ অনেক বছর কাজ করেছি। সুতরাং আপনাদের পাশে থেকে যতটুকু সাহায্য করার আমি আপনাদের পাশে থেকে করবো এবং মাতা সম্প্রদায়কে আপনাদেরকে নিয়ে আলাদা করে সিটি কর্পোরেশনে আমি বসতে চাই। আপনাদের জীবন, আপনাদের যেহেতু আমরা মানুষ নিয়ে কাজ করতে চাই, মানুষের সেবা করতে চাই, সুতরাং আমরা আপনাদের সম্পর্কে জানতে হবে, আপনাদের জীবন সম্পর্কে জানতে হবে, আপনাদের ভবিষ্যৎ, আপনাদের সন্তান, আপনাদের এই গোষ্ঠী নিয়ে কিছু আমরা জানা উচিত। এই জন্য আমি খুব শীঘ্রই আপনাদের সাথে একদিন আমরা চা খাবো এবং আমরা গল্প করবো আপনাদের জীবন নিয়ে, আমরা আপনাদের জীবনের গল্প শুনবো। সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে এরকম ছোট ছোট কর্মসূচি
বা এইরকম 12টি কাজ এই উদ্যোগগুলো জানিয়েছেন। তোমরা যদি সাথে সাথে রাজি হচ্ছি। আজকে আমরা সিটি কর্পোরেশনের খুব ভালো একটা কর্মসূচি কর্পোরেশনের যে পানির সমস্যা সেখানে আমরা একটি ওয়ার্ডে সেটা আজকে আমরা উদ্যোগ করবো। আলহামদুলিল্লাহ যদি আল্লাহ বিষয় থেকে বরিশালের পানির সমস্যা বেশি এত বিদ্যুৎ দিয়ে সমস্যা সমাধান হচ্ছে না। আমরা যদি এগুলো সাকসেসফুল হই তাহলে আমাদের পানির সমস্যা বেশি সমাধান হবে বলে আমি বিশ্বাস করি। আরেকটি কথা বলতে চাই, বর্ষা শুরু হয়েছে, বিভিন্ন জায়গায় পানি হচ্ছে, রাস্তাঘাটে পানি হচ্ছে, অনেকে প্রশ্ন করছে প্রশাসনের সাহায্য কোথায়? আমি তার উত্তর নিচে লিখেছি আমি আছি আপনাদের পাশে। 1.5 মাসে তো 20 বছরের 25 বছরের সমস্যার সমাধান করা যাবে না। এখানে ড্রেনের কোনো কাজ হয়নি, এখানে খালের কোনো কাজ হয়নি, বিভিন্ন বর্জ্য আবর্জনা নিয়ে আপনারা দেখছেন। আমার কিন্তু 60 দিন এগুলো হয়নি। আমি প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত প্রতিটি ঘর আমি এই কাজগুলো করে যাচ্ছি। যেখানে পানি বর্ষার পানি আসবে যেহেতু ড্রেনেজ সমস্যার স্থায়ী সমাধান হয়নি, খালগুলোর স্থায়ী সমাধান হয়নি, সুতরাং এখানে কিছুটা সমস্যা আসবে আর সমস্যা থেকে যাবে। আপনাদের সবাই সাহায্য সহযোগিতা চাই। সাথে সাথে আপনারা জানাবেন আগে যেমন অক্সিজেনের ওয়েবসাইট দিয়ে ভ্রমণের মুখে বায়ু সচেতন নাগরিকরা দেখলাম আমরা ব্যানার দিয়ে দাঁড়িয়েছে একদমকে দিকে যাচ্ছি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আমার খুব ভালো লেগেছে, কারণ আমি সাথে সাথে আমার দৃষ্টি আকর্ষণ হয়েছে এবং রাতে যখন আমরা আসি অনেক রাত আমি জায়গাটা দেখলাম যে কল করেছিলাম হয়তো সেই জায়গাটা একটু রিপেয়ারিং হচ্ছে, যেহেতু বৃষ্টিতে পানি বোঝা যাচ্ছিল না। তারপরে সরকারি বালিকা বিদ্যালয় স্কুলের সামনে পরীক্ষা, এগুলো আসলে আমাদেরকে বলতে হবে। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। স্কুলের ঠিক এর সামনে দুটো স্টাফ ছিল না, পরদিন এসএসসি পরীক্ষা ছিল। একজন গার্ডিয়ান অথবা টিচার আমাকে ফোন দিয়েছে কালকে বাচ্চারা অনেক রাস্তায় অসুবিধা এসএসসি পরীক্ষা প্রথম পরীক্ষা বাচ্চারা নার্ভাস থেকে পায়। প্রতিটা বাচ্চার সাথে একজন দুইজন করে তাদের গার্ডিয়ান থাকে। আমি ওই রাত 11টার সময় ওই চিঠিটা পাওয়ার পর আমরা সাথে সাথে রাত সকাল সেই স্কুল পরীক্ষার উপরে 2-2.5 ঘন্টা আগে আমরা সেই কাজটা সম্পন্ন করে দিয়েছি, যাতে বাচ্চারা কোনো ধরনের দুর্ঘটনায় বাচ্চাদের পড়তে না হয়। এরকম ভাবে আপনারা একটু পাশে থেকে সাহায্য করবেন। আপনাদের বরিশাল, আমাদের বরিশাল, আমাদের সকলের বরিশাল, এই সিটিকে যেন আমরা সবাই সুন্দরভাবে সাজাতে পারি। আপনাদের সবার কাছে আমি এই সহযোগিতাকে কামনা করছি। কারণ শুধু শুধু পানির ছবি দিলাম, রাস্তা ভাঙার ছবি দিলাম, আমি কাদের দুজনকে তাদের সামাজিক যোগাযোগ ছবিগুলো দেখে আমি ফোন করেছি। ফোন করে আমি প্রশ্ন করেছি যে আপনি তো আমার সিটি কর্পোরেশনে আমি দায়িত্ব নেওয়ার পর অন্তত 20 দিন আপনাকে দিয়েছি, আপনি আমার সঙ্গে 4 মাস থাকেন, কিন্তু আজকে আপনি ফেসবুকে দিয়েছেন এখানে এই ইসলাম নাই, এখানে রাস্তা ভাঙা, এই জায়গায় ইসলাম ওই ইসলাম দিলে ছবি দিয়েছেন। এই 20 দিনে একদিন কি আপনি আমাকে বলেছেন যে আমার বাড়ির রাস্তাটা ভাঙা, আমার বাড়ির সামনে ইসলামগুলো ভাঙা, বা আমার এখানে ইসলামগুলো দরকার, বা দিলে লোক কাছে আমার রাস্তাটা দিয়ে রেখে, কিন্তু ছবিটা কিন্তু আপনি দিলেন। এটা তো নাগরিক হিসাবে আপনার দায়িত্ব ছিল। এই 20 দিনে আপনি সিটি কর্পোরেশনে কেন গিয়েছিলেন? একদিনে তো আপনার এলাকার এমন সমস্যার কথা আমাকে বলতেন। এই জন্য বলবো যে সবাই আমাদের নিজ নিজ জায়গা থেকে, আমাদের দায়িত্বের জায়গা থেকে আমরা যদি এগিয়ে আসি, আমাদের স্বয়ংকে আগে সুস্থ রাখতে পারবো। এটাই আপনাদের কাছে আমার দাবি বলে, আমার যেভাবেই বলেন একজন নাগরিক হিসাবে আমি একদম আপনাদের সেবক হিসাবে আসছি। সেবা করার জন্য যে যে সুবিধাগুলো আপনারা চাচ্ছেন বা আপনাদের প্রাপ্য আপনারা পাবেন, সেই ব্যাপারে আমি সহযোগিতা চাচ্ছি। সবাইকে ধন্যবাদ। শহীদ যে অমর, বেগম খালেদা যে অমর, আরেকটা অমর।